উপসাগরীয় দেশগুলোর যে তেল রপ্তানিকারক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সংক্ষেপে ওপেক, এবং ওপেক প্লাস অর্থাৎ ওপেকভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলোর বাইরেও আর বাকি দেশগুলো তেল রপ্তানিকারক দেশগুলো নিয়ে ওপেক প্লাস যে গঠিত, এই দুটি সংগঠন থেকেই বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি আগামী মে মাসের 1 তারিখ থেকে নিজেদেরকে এই দুটি সংগঠনের আওতামুক্ত বলে ঘোষণা করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সবশেষ যে বৈঠকটি হতে যাচ্ছে, এই বৈঠকই তাদের শেষ অংশগ্রহণ। এরপর থেকে তারা এই সংগঠন দুটির আওতাভুক্ত থাকবে না এমন ঘোষণা দিয়েছে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন পুরো বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তছনছ হয়ে যাওয়া ইরান এবং পাল্টা হামলায় মানে ব্যাপক ক্ষতির শিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নানা স্থাপনা এবং প্রতিষ্ঠান ছিল, সেই মুহূর্তে ব্যাপক ক্ষতির শিকার এই সমস্ত দেশ এবং মার্কিন স্থাপনা। তো সেই মুহূর্তে এমন একটি ঘোষণা, আপনারা জানেন যে এই যুদ্ধের পরপরই, মানে যুদ্ধ শুরুর কিছুদিন পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক যেই তেল পরিবহন সেটি কার্যত বন্ধ আছে, এবং এটি বন্ধ করে দিয়েছে মূলত ইরান, এবং তাদের সক্ষমতা দিয়ে তার যে ছোট্ট একটি প্রণালী, বেশি বড় না, তো এই ছোট্ট একটি প্রণালীর উপরে নিয়ন্ত্রণ বজায় রেখে কার্যত পুরো বিশ্বে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে ফেলেছে ইরান, এবং যার ফলে যুক্তরাষ্ট্রকে এখন অবনত হয়ে কথা বলতে হচ্ছে। যদিও অযৌক্তিক কিছু শর্তের কারণে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে, এবং ইরানও অনড় রয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তো এই মুহূর্তে এসে ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের, এটি আসলে কতটা গুরুত্ব বহন করে, তো এটি আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা জানেন যে 1970-71 সালের দিকে যখন সংযুক্ত আরব আমিরাত কয়েকটা দ্বীপ মিলিয়ে একটি রাষ্ট্রের ঘোষণা আসে, তো সেই ঘোষণার আগে থেকেই ওপেকের সাথে যুক্ত ছিল এই আরব আমিরাত, এবং তেল উৎপাদনে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে উৎপাদন সক্ষমতার দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ সৌদি আরবের পরেই সংযুক্ত আরব আমিরাতের সক্ষমতা। যদিও একটা কোটা সিস্টেমের কারণে এই তেল উৎপাদনের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। এই ওপেকের নিয়ন্ত্রণ মূলত সৌদি আরব। আমরা একটু খতিয়ে দেখি যে এটার পেছনে আসলে কারণ কি। একটু আগে আল জাজিরার একটা আর্টিকেল পড়ছিলাম, তো সেখানে বলা হচ্ছে যে গালফ সলিডারিটির বা সভরেন্টির প্রতি আঘাত হচ্ছে বা বিভাজন স্পষ্ট হলো এই ওপেক ছাড়ার ঘোষণায়। তো এটি কীভাবে হলো? সংযুক্ত আরব আমিরাত এর সাথে সৌদি আরবের গত কয়েক বছর ধরে একটি কোল্ড ওয়ার, একটা মানে নীরব প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা চলে আসছিল। আপনারা জানেন যে গত বছরের দিকে যখন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর সাথে সৌদি আরবের একটা তুমুল বিরোধ তৈরি হয়, একটা মানে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল সংযুক্ত আরব আমিরাত, যেটি সৌদি আরব তার নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করে, এবং একটা ঘোষণায় আলটিমেটাম দিয়ে সেটিকে বন্ধ করে, এবং তুমুল পাল্টা হামলা চালিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। অর্থাৎ এসটিসিকে নির্মূল করে দেওয়া হয় সৌদি আরব প্রবল শক্তি খাটায়। এখানে গত দশক ধরেই মুসলিম বিশ্বে সৌদি আরব যে প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছে বা নেতৃত্বের আসনে নিজেকে সমাসীন মনে করছে, এবং পুরো মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে, তো সেখানে বাগড়া দেওয়ার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। তারা 2015 সাল থেকে বেশ কিছু দেশে, বিশেষত ওমান বা মালি, সোমালিয়া বা এ ধরনের কয়েকটি আফ্রিকান দেশে অরাষ্ট্রীয় সংগঠনগুলোতে প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল, এবং এর মাধ্যমে সে মুসলিম ওয়ার্ল্ডে তার একটা অবস্থান সুসংহত করার চেষ্টা করে আসছিল। তো এই যে টানাপোড়েন বিরোধ, সেটি শেষ পর্যন্ত এই ওপেক ত্যাগের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠল। তো এখানে
আল জাজিরার যে লেখা, সেই লেখায় লেখক বলছেন যে দশকের পর দশক ধরে ওপেক কেবল একটি তেল কার্টেল হিসেবে নয়, তার চেয়েও বেশি কিছু হিসেবে কাজ করে আসছে। উপসাগরীয় সদস্য দেশগুলোর জন্য এই সংস্থাটি ছিল তাদের প্রধান সম্পদ তেলের উপর একটা যৌথ সার্বভৌমত্বের প্রতীক। এর মাধ্যমে আরব তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো বৈশ্বিক অর্থনীতিতে সম্মিলিতভাবে প্রভাব ফেলতে পারত, একটি অভিন্ন আয় নিশ্চিত করতে পারত, পশ্চিমা ভোক্তাদের সঙ্গে গলা উঁচিয়ে কথা বলতে পারত বা বার্গেইন করতে পারত। তো সেই প্রাতিষ্ঠানিক ধারণাটি মূলত ভেঙে পড়ল এই সংযুক্ত আরব আমিরাতের এই ঘোষণার ফলে। সংযুক্ত আরব আমিরাত আসলে এর পেছনে মানে কি বলছে এই ত্যাগের পেছনে? এখন ওপেক সদস্য রাষ্ট্রগুলো তারা একটা কোটা সিস্টেমের মাধ্যমে এই তেল উৎপাদন করত এবং বিপণন করত। কোটা সিস্টেম বলতে মানে বৈশ্বিক চাহিদার সাথে সঙ্গতি রেখে মানে যার যে মজুদ তার আলোকে তারা নির্দিষ্ট করেছিল যে কে কতটুকু তেল উৎপাদন ও বিপণন করবে। তো সংযুক্ত আরব আমিরাত এ যাবৎকালে বলে আসছিল যে তারা তাদের সক্ষমতার পুরোটা দিয়েই তুলতে চায়, কিন্তু সৌদি আরবের যুক্তি ছিল যে তেল একসাথে মানে বেশি উত্তোলন করলে এটার দামে প্রভাব পড়বে এবং দাম কমে আসবে, তার চেয়ে পরিমিত উত্তোলনের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে মানে বেশি আয় করাটা ছিল সৌদি আরবের কৌশল। কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলে আসছিল যে মানে সংযুক্ত আরব আমিরাত মূলত যে কোটা সিস্টেমের মাধ্যমে 3 থেকে 3.5 মিলিয়ন বা 30 থেকে 35 লাখ ব্যারেল উত্তোলন করতে পারত প্রতিদিন, তো তার সক্ষমতা আসলে 5 মিলিয়ন ব্যারেল। তো সে চাচ্ছিল যে না, তার চেয়ে বেশি করি। তো সৌদি আরবের নীতি ছিল কম উৎপাদন করে বেশি দামে বেচা বা দামটাকে স্থিতিশীল রাখা। আর আরব আমিরাত বলছিল যে আমার সক্ষমতা যতটুকু আছে তা আমি সক্ষমতার সর্বোচ্চ দিয়ে বেশি বেশি তেল তুলে আমি বিক্রি করব। তো এটা নিয়ে মতবিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এই ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে ভূমিকা রাখছে এবং এটি এখন বেশ 2-3 দিন আগে একটি খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইসরায়েল আয়রন ডোম এবং প্রতিরক্ষা বাহিনী পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আমরা দেখেছি যে ইরান সবচেয়ে বেশি হামলা করেছে যেই 2-3টি রাষ্ট্রে, তার মধ্যে মানে শীর্ষে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো এই সংযুক্ত আরব আমিরাতকে অনেকেই মানে তুচ্ছ তাচ্ছিল্য করে মানে একটা মিনি ইসরায়েল বা জুনিয়র ইসরায়েল হিসেবে আখ্যা দেন। তো এটার একটা কারণ ছিল যে মানে ইরানের প্রবল শত্রু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এখান থেকে অনেক হামলা পরিচালিত হয়েছে এবং গোয়েন্দা বৃত্তি হয়েছে, ফলে ইরানের সহজ টার্গেট ছিল সংযুক্ত আরব আমিরাত। তো এই বিপুল ক্ষতি পোষানোর জন্য তার মানে আর্থিক পুনর্গঠনটা জরুরি ছিল। তো এই আর্থিক পুনর্গঠন এবং এই যে বৈশ্বিক তেল সংকট, এটাকে সামনে রেখে সে ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এতে করে মানে বেশ কয়েকটি লাভ দেখছে সংযুক্ত আরব আমিরাত। একটি তো বললামই যে আর্থিক পুনর্গঠন, এই বিপুল সংখ্যক যে তেলের সংকট, এই সংকটকে কাজে লাগিয়ে তারা যদি বেশি বেশি তেল তুলতে পারে এবং সেই তেল যদি আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারে, তাহলে তারা হচ্ছে বিপুল সংখ্যক আয় সম্ভব হবে এবং যে ধরনের ক্ষতির শিকার তারা হয়েছে ইরানের হামলায় সেটা পুষিয়ে নিতে পারবে, এটি বলা হচ্ছে। আরেকটি জিনিস বলা হচ্ছে সেটি হলো যে সৌদি আরবের প্রভাব কমানো, অর্থাৎ ওপেক এখন কার্যত একটা অচল সংগঠনে পরিণত হতে চলেছে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর কারণ কি? মানে যখন মানে পুরো ওপেক যেই তেল উত্তোলন ও বিপণন করে তার 12% হিস্সা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। এখন সৌদি আরবের বাইরেও অন্য যেসব বৃহৎ তেল উৎপাদন ও বিপণনকারী দেশ আছে তারা চিন্তা করবে যে আমি এই সংগঠনের সদস্যভুক্ত থেকে যে লাভ আমি তুলতে পারবো, এই সদস্যের বাইরে গেলে আমি তার চেয়ে বেশি সম্ভাবনা দেখছি, আর্থিক প্রফিট দেখছি। তো এ কারণে তারাও চিন্তা করবে বা এই সংগঠনের সক্রিয় থেকে তারা নিষ্ক্রিয় হয়ে যাবে বা তারাও বেরিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে এবং সেখানে অবশ্যই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তো উস্কানি দিতেই থাকবে। ওপেক যদি ভেঙে যায় একটা সময়ে, মানে ওপেকের আবেদনটা কোথায় দেখেন, একটা সময়ে ছিল যে বৈশ্বিক জ্বালানি তেলের 85% ছিল ওপেকের
নিয়ন্ত্রণে, ওপেক সদস্যভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণে। তো ওপেক সদস্যভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণ এখন যদিও মানে বিকল্প জ্বালানির কারণে, বৈদ্যুতিক শক্তি বাড়ার কারণে মানে তেলের চাহিদা কমেছে, তারপরও তেল একটা বিকল্পহীন শক্তির উৎস হিসেবে পুরো পৃথিবীতে প্রভাব রেখে চলেছে। তো এই যে প্রভাব 85 থেকে এখন 50% নেমে এসেছে, কিন্তু এই যে প্রভাব, তো এই প্রভাব দিন দিন তো আরও কমবে যখন বিকল্প জ্বালানি সামনে আসবে। তো এ কারণে সংযুক্ত আরব আমিরাত তড়িঘড়ি করে ওপেক থেকে বেরিয়ে গিয়ে তার খনিতে যত তেল আছে সব যত দ্রুত তুলে যত দ্রুত বিক্রি করে ফেলা যায় এবং সেখান থেকে যতভাবে আর্থিক লাভ দ্রুত পকেটস্থ করা যায় সেই দিকে হাঁটছে। তো এটি হচ্ছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ পরামর্শে এবং তাদের নির্দেশে এটি এই সিদ্ধান্ত নিয়েছে, এটি বলাই বাহুল্য। ওপেক ভেঙে গেলে মুসলিম বিশ্বের যে একটি বড় বার্গেনিং টুলস, যে ওপেকের সাথে অন্য অমুসলিম দেশও আছে, ভেনেজুয়েলা আছে, তো রাশিয়াও আছে। তো এই যে ওপেক ভেঙে গেলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি জ্বালানি স্বার্থ নিশ্চিত করতে পারবে এবং ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে এবং সংযুক্ত আরব আমিরাতকে আরও কাছে টানতে পারবে ইসরায়েল। এটি মূলত আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কৌশল এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বৃদ্ধির কৌশল।